মায়া চৌধুরীকে সারা ক্যালিফোর্নিয়া শহর জুড়ে খুঁজে চলল রুদ্ররাজ, কিন্তু মায়া চৌধুরী তো দূর, তার ছায়ার পর্যন্ত হদিশ পেল না সে। রুদ্ররাজ জানে মায়া চৌধুরী পালিয়ে কোথাও যেতে পারবে না, তাকে ধরা পড়তেই হবে, হয় তার কাছে নয়তো পুলিশের হেফাজতে। নিজের চতুর মস্তিষ্কের স্মার্ট চিন্তায় নিজেকে নিজেই বাহবা দিল সে। এরপর মায়া চৌধুরীর ছবি নিয়ে প্রত্যেকটি পুলিশ স্টেশনে নিখোঁজ কেস ফাইল করলো। মিথ্যে কুমির কান্না করে পুলিশ স্টেশনে ডিটেকটিভের কাছে বেশ মা ভক্তও সাজলো বটে। ডিটেকটিভ মিস্টার এডওয়ার্ড তাকে আশ্বস্ত করলো যে যেভাবেই হোক তারা ডক্টর রুদ্ররাজের মাকে খুঁজে বের করবেই করবে। টিস্যু দিয়ে চোখের নোনতা জল মুছে বেরিয়ে এলো রুদ্র। এরপর নিজের গাড়িতে বসে চোখ বুজে সিটে হেলান দিল। কিয়ৎক্ষণ বাদে মাথা তুলে সোজা হয়ে বসে লুকিং গ্লাসে নিজের চেহারাখানা পর্যবেক্ষণ করে কিটকিটিয়ে হেসে উঠল। এরপর নিজের বুক চাপড়ে নিজেই বলে উঠল, তুমি ভুল প্রফেশন বেছে নিয়েছো ডক্টর রুদ্ররাজ। তোমার তো অভিনেতা হবার কথা ছিল। এতদিন অভিনয় জগতে পা রাখলে 2-4টা অস্কার নিঃসন্দেহে ঘরে তুলতে পারতে। তোমার অভিনয় তো বাস্তবের চাইতেও নিখুঁত। ব্রাভো ডিয়ার রুদ্র, ব্রাভো। এরপর নিজের হাসি থামিয়ে হিংস্র মূর্তি ধারণ করল রুদ্র। তার কানে খবর এসেছে তার চোখে ধুলো দিয়ে রূপকথাকে নিজের সাথে ক্যালিফোর্নিয়া নিয়ে এসেছে সারফরাজ। শুধু কি তাই, রূপকথাকে স্টক করা ছেলেটিকে দিয়েছে নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম মৃত্যু। ঘূর্ণাক্ষরেও এমন কিছু টের পেলে রূপকথাকে দুনিয়া থেকে বিদায় করতে এক মুহূর্ত সময় নিত না সে। সারফরাজকে যতটা ভেবেছিল রুদ্ররাজ, সারফরাজ তার চাইতেও 1000 গুণ শেয়ানা। কিন্তু এবার রুদ্র সারফরাজকে মাটিতে নুইয়ে তবেই ক্ষান্ত হবে। অনেক লুকাছুপি করেছে, এবার আর লুকিয়ে লুকিয়ে খেলবে না রুদ্র। একবার মায়া চৌধুরী তার হাতে আসুক, পিষে পিষে মা ছেলেকে খুন করবে সে। মনের ভাবনা ভেবেই গাড়ি স্টার্ট করলো রুদ্ররাজ। এরপর স্পিড হাঁকিয়ে ছুটতে লাগলো নিজ গন্তব্যে। চোখ মুখে ভীতি ফুটিয়ে সারফরাজের পাশের সিটে কাছুমাছু হয়ে বসে আছে রূপকথা। স্বাভাবিক মুখভঙ্গিতে দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করছে সারফরাজ। মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে কোনো অঘটনই ঘটায়নি, অথচ কিছুক্ষণ আগেই একটা তাজা প্রাণ শেষ করে এসেছে সে বিনা ভাবনায়। সারফরাজের ফকফকে সাদা শার্টের কলারে এখনো তাজা রক্তের স্পষ্ট দাগ। সারফরাজের নিষ্ঠুরতা মোটেও ভুলতে পারছে না সে। যতই চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা ভুলে থাকতে চাইছে রূপকথা, ততই যেন তার চোখের সামনে প্রকটভাবে ভেসে উঠছে। রূপকথা সারফরাজ থেকে চোখ সরিয়ে বাইরে দৃষ্টি নিবদ্ধ করলো। এই মুহূর্তে সারফরাজকে ভালো লাগছে না তার। মানুষটা কল্পনাতীত নিষ্ঠুর। এমন হৃদয়হীন মানুষ কি করে সৃষ্টি করলো বিধাতা? রূপকথা কি কোনো দিনও তাকে শুধরাতে পারবে না? এই পাপের পথ থেকে সারফরাজকে কিভাবে ফেরাবে রূপকথা? চুপচাপ বাইরের কুয়াশা ঘেরা রাস্তা আর গাছপালা দেখায় বিশেষ মনোযোগ দিল রূপকথা। কিন্তু সবকিছুই কেমন অর্থহীন, বিষাক্ত ঠেকছে তার কাছে। হঠাৎ সারফরাজের মুঠোফোন বেজে উঠল ভো ভো করে। ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে সারফরাজ ফোন তুলল। Yeah, Devin. Your mother isn't here, boss. She ran away. ড্যাভিনের বলা কথায় সারফরাজের চোয়াল কেঁপে উঠল। ছলছল হয়ে উঠল নীল চোখ জোড়া। শরীর ভারসাম্য হারালো। গাড়ির গতি হলো এলোমেলো। অবস্থা আঁচ করবার আগেই এলোমেলো স্টিয়ারিং হুইলের বিচরণে দুর্ঘটনা ঘটার উপক্রম হলো। ভয়ে চিৎকার করে উঠল রূপকথা। বৃহৎ গাছের সাথে ধাক্কা খাবার আগ মুহূর্তে কঠিন ব্রেক কষল সারফরাজ। এরপর রূপকথার পানে অসহায়ের ন্যায় তাকিয়ে বলে উঠল, আমার মা আমার হারিয়ে গেছে রূপকথা। নিষ্ঠুর খেলায় মেতেছেন উপরওয়ালা আমার সাথে। আমি কি কখনোই আমার মাকে পাবো না? জীবন খোয়ানোর অধিক ভয়ে জোরে জোরে শ্বাস টানছে রূপকথা। তন্মধ্যে সারফরাজের এহেন কথায় কি প্রতিক্রিয়া দেখাবে সেটা খুঁজে পেল না। রূপকথাকে নিশ্চুপ দেখে সারফরাজ বলল, ভয় নেই, আমি তোমায় মারবো না। তোমার বাবা আমানত স্বরূপ তোমাকে তুলে দিয়েছেন আমার হাতে। কি করে তার খেয়ানত করি বলো?
রূপকথা ভীরু চোখ জোড়া নামিয়ে নিল। সারফরাজ গাড়ি রাস্তায় তুলে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। মাঝারি গতিতে চলছে সারফরাজের গাড়ি। রূপকথা এবার সারফরাজের চিন্তা ফেলে মায়ার চিন্তায় বোধ হলো। ব্যথিত গলায় সে আওড়ালো, এই ভয়াবহ শীতের রাতে কোথায় আছেন উনি? আজীবন কি সাজাই পেয়ে যাবে এরা মা ছেলে? কোন পাপের শাস্তি এটা? দুনিয়ার এই নারকীয় জেলখানা থেকে কবে মুক্তি মিলবে এদের? সারফরাজ শহরের পথ ছেড়ে নিজের ফরেস্ট হাউসের পথ ধরল। সামনে গহীন অরণ্য আর আঁকা বাঁকা রাস্তা। গাড়ির হেডলাইটের আলো ব্যতীত আর কোনো দুনিয়াবি আলো এখানে নেই। দল বেঁধে জোনাকি পোকা দূরে ছোট ছোট আলোক মশাল জ্বালিয়েছে। সেগুলো কুয়াশার বেষ্টনে আলো বিলাতে ব্যর্থ হচ্ছে। সারফরাজের চোখ মুখ শক্ত। তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে তার রূপকথা জানে না। কম্পিত শীতল হাতে রূপকথা সারফরাজের হাতের উপর ভরসাযুক্ত হাত রাখল। সারফরাজ তাকিয়ে দেখল না তা। তার দৃষ্টি পথের দূরত্বে আকস্মিক কেউ ছুটে এলো গাড়ির অভিমুখে। অ্যাক্সিডেন্ট এড়াতে হঠাৎ জোরে ব্রেক কষল সারফরাজ। কোনো কিছু বোঝার আগেই হুমড়ি খেয়ে কপালে বাড়ি খেল রূপকথা। বাইরে থেকে ভেসে এলো মৃদু আর্তনাদ। সারফরাজ গাড়ির টুল বক্স থেকে নিজের গান লোড করে ছটপট বাইরে বেরিয়ে এলো। এসে দেখতে পেল একজন মানুষ মুখ থুবড়ে উপুর হয়ে পড়ে আছে। সারফরাজ নাকের পাতা ফুলিয়ে তপ্তশ্বাস ফেলল। এরপর গম্ভীর ভারী গলায় ডাকলো, হেই, এক্সকিউজ মি, স্ট্যান্ড আপ। কিন্তু মুখ তুলল না উক্ত মানুষ। রূপকথাও বিচলিত হলো এবার। হেডলাইটের আলোয় রাস্তা চকচকে ফকফকে। মনের কোণে অল্প ভয় নিয়ে গাড়ির দরজা খুলে নামলো রূপকথা। এরপর গাড়ির সামনে এসে দাঁড়ালো। মলিন শাড়িতে আবৃত এক নারী মূর্তি চোখে আটকালো। কপাল কুঁচকালো রূপকথা। শাড়ির প্যাচ ভেদ করে শরীরের অবয়ব বা চেহারা কোনোটাই দেখা যাচ্ছে না। রূপকথার মনে ভয় বাড়ল। এমন বিদেশ বিভুঁইয়ে এ ধরনের পোশাকে কাউকে সে দেখতে পাবে, এটা কল্পনাতীত। এদিকে সারফরাজ হুঙ্কার ছেড়ে ডেকেই চলেছে। রূপকথা হাঁটু মুড়ে বসে হাত বাড়ালো উক্ত মানুষটার পানে। সারফরাজ ঘন অরণ্যে ফাঁকা গুলি ছুড়ে বলল, আই থিঙ্ক ইটস এ ট্যাব। কেউ আমাকে ফাঁদে ফেলার জন্য এমন নাটক সাজিয়েছেন। বিদেশে সব নর্মাল কমন ঘটনা। ডোন্ট টাচ হার। রূপকথা হাত গুটিয়ে নিল ভয়ে, কিন্তু পরক্ষণেই মন কেমন করলো। সারফরাজ রাস্তায় পড়ে থাকা শীর্ণ দেহের মানুষটার পানে বন্দুক তাক করে হিংস্র গলায় বলল, আই উইল কাউন্ট টু থ্রি। ইফ ইউ আর স্টিল স্ট্যান্ডিং দেয়ার, আই সোয়ার এ উইল ডাইভ রাইট ওভার ইউ। সারফরাজের হুমকিতে ভয়ে কেঁপে উঠল রূপকথা। এই মানুষটাকে মোটেও বিশ্বাস করে না সে। যখন তখন যা তা করে দিতে পারে। তাছাড়া এমন গভীর রাতের বেলা কেই বা সারফরাজকে ট্র্যাপে ফেলতে চাইবে? সত্যি সত্যি কেউ বিপদেও তো পড়তে পারে। রূপকথার মনে হলো এটা কোনো ট্র্যাপ নয়। এই মানুষটির সত্যিই সাহায্য প্রয়োজন। নিজের মনের কথায় বহাল রইল রূপকথা। সারফরাজের কথা অমান্য করে রূপকথা চট করে চেপে ধরল সেই মহিলাকে। এরপর সর্বশক্তি দিয়ে নিজের পানে ঘোরালো। গাড়ির হেডলাইটের আলোয় মানুষটার চেহারা চকচক করে উঠল। সারফরাজ নিজেও তীক্ষ্ণ দৃষ্টি ফেলল তার পানে। মুহূর্তেই বিস্ফোরিত হলো দুজনের নজর। সারফরাজের চোখের কোল উপচে গড়ালো নোনতা ধারা। ঈষৎ ফাঁকা হয়ে তীর তীর করে কেঁপে উঠল কালচে লাল শুষ্ক ঠোঁটজোড়া। দুর্বল হয়ে এলো পুরুষালী শক্ত সামর্থ্য বৃহৎ শরীরখানা। রূপকথা কিছু বলার আগেই হাঁটু মুড়ে ধপ করে বসে গেল সারফরাজ। এরপর বিস্ময় ভরা ভীত কণ্ঠে ডেকে উঠল, মা। রূপকথা মায়ার গাল চাপড়ে ডাকতে লাগলো, আন্টি, আন্টি চোখ খুলুন। আন্টি দেখুন, সারফরাজ বসে আছে আপনার সামনে। আন্টি, ও আন্টি, আপনার সারফরাজকে দেখবেন না আন্টি? রূপকথার কাকুতি প্রবেশ করলো না মায়ার কর্ণকুহরে। মায়ের এহেন নীরব মূর্তি সহ্য হলো না সারফরাজের। রূপকথার থেকে মায়াকে নিজের কাছে নিয়ে আকুল হয়ে ডাকলো, ওই মা, মা, ও মা, মা চোখ খুলুন। মাগন, দেখো আমি সারফরাজ, তোমার সেই ছোট রাজ। মা, ও মা,
চোখ খুলো মা। মায়া চোখ খুলে না জন্য সারফরাজ ভয়ার্থ কণ্ঠে রূপকথাকে শুধালো। আমার মা তাকিয়ে আমায় দেখছে না কেন রূপকথা? তুমি তো বলেছিলেন মা আমাকে আজও বলেনি, তবে আমার মা কথা বলে না কেন? বলেই চিৎকার করে ধমকে উঠল সারফরাজ। সারফরাজের গর্জনে কেঁপে উঠল রূপকথা। রূপকথার মনে হলো দুর্বলতা, ভয়, শারীরিক ধকল সবকিছু থেকে মায়ার সেন্স হারিয়ে গেছে। তার চিকিৎসা প্রয়োজন। এদিকে রূপকথাকে নিরুত্তাপ দিলে আর এক মুহূর্ত কাল বিলম্ব করল না সারফরাজ। ঝটকা দিয়ে মায়া চৌধুরীকে নিজের কোলে তুলে ভারসাম্যহীন পায়ে গাড়িতে তুলল। ব্যাকসিটে মায়াকে পরম যত্নে শুইয়ে দিয়ে ড্রাইভিং সিটে এসে বসলো সারফরাজ। ইঞ্জিন স্টার্ট করতে করতে কল করলো নিজের পার্সোনাল ডক্টর মিস্টার হেনরিকে। এত রাতে বোধহয় ভদ্রলোক গভীর ঘুমে তলিয়েছে, কিন্তু তার তোয়াক্কা করলো না সারফরাজ। বারবার কল করতে লাগলো উক্ত নম্বরে। কিছু সময় অতিবাহিত হতেই মিস্টার হেনরি ঘুম চড়ানো বিরক্ত গলায় বলল, Someone shoot you in the chest? Why are you calling me like this? It's way past midnight. ভদ্রলোকের বিরক্তি বুঝল সারফরাজ, তবুও নিজেকে সংযত রেখে কম্পিত ভয়ার্থ গলায় বলল, প্লিজ সেভ মাই মাদার ডক্টর। এক মুহূর্তের জন্য থেমে গেলেন ডক্টর হেনরি। তার মনে হলো তিনি ভুল শুনছেন। তার জানা মতে সারফরাজের মা লাপাত্তা। মেন্টালি সিক হয়ে বহু বছর আগে কোথাও হারিয়ে গিয়েছেন তিনি। কিন্তু সারফরাজ হঠাৎ তার মাকে বাঁচাতে বলছে। তবে কি সারফরাজ তার মাকে খুঁজে পেয়েছে? কবে, কোথায়, কিভাবে? হেনরিকে নিশ্চুপ থাকতে দেখে সারফরাজ আবার কাতর গলায় বলে উঠল, প্লিজ ডক্টর, I will give you everything I have. Just please, please save my mom. ডক্টর হেনরি তপ্তশ্বাস ফেললেন, এরপর বললেন, I'm coming. Don't worry. ভিসা অফিসে নিজের পরিবারের জন্য ক্যালিফোর্নিয়ার ভিসার সকল প্রসেস সম্পন্ন করে ক্লান্ত হয়ে বেরিয়ে এলো অভিরূপ। কয়েকদিন ধরে প্রচণ্ড ব্যস্ততার জন্যে নেলিকে সময় দেওয়া হয়ে উঠছে না। অভি ভাবল ফেরার পথে কলেজে গিয়ে একবার নেলিকে দেখে যাবে সে। সেই ভাবনায় বহাল থেকে বাইক ছুটিয়ে চলে এলো ঢাকা মেডিকেল কলেজ এরিয়ায়। নেলিকে খুশি করতে নিকটবর্তী একটা ফুলের দোকান থেকে নেলির পছন্দের লাল গোলাপ কিনল অভি। এরপর কল করলো নেলির নম্বরে। ক্লাসে প্রফেসরের লেকচার শুনতে শুনতে ঝিমুচ্ছিল নেলি। এমন সময় ভো ভো করে ব্যাগের ভেতর বেজে উঠল ফোন। কপাল কুঁচকে ব্যাগ থেকে ফোন বের করতেই অভির নম্বর দেখে সমস্ত ঝিমুনি গায়েব হলো। মাথা ডেস্কের নিচে ঢুকিয়ে ফোন রিসিভ করে নেলি ফিসফিস করে বলল, বলো। অভি পটাপট নিঃসংকোচে বলল, ক্লাস শেষ হলে একবার গেটে এসো, আমি বাইরে অপেক্ষা করছি। অভি বাইরে অপেক্ষা করছে শুনেই নেলির পেটে ভুটুর ভুটুর করে উঠল। ক্লাসে আর মন বসলো না তার। বহু কষ্টে ছটফট করে ক্লাস শেষ করে তাড়াহুড়ো করে ক্লাস ছেড়ে বেরিয়ে এলো নেলি। এদিকে লম্বা ডাটওয়ালা সতেজ ফুলের তোড়াটা পিঠের পিছে ধরে অপেক্ষা করতে লাগলো অভি। নেলি এলে হুট করে ফুলগুলো বের করে তাকে চমকে দেবে সে। ফুলগুলো নিয়ে অধীর হয়ে কলেজের প্রধান গেটের পানে তাকিয়ে দৃষ্টি মন দুই স্থির করলো অভিরূপ। কয়েক মুহূর্ত সময় গড়াতেই চপল পায়ে দৌড়ে এলো নেলি। নেলিকে দেখে অভির সকল ক্লান্তি গায়েব হলো। শ্যামলা কঠিন মুখশ্রী হলো চনমনে প্রাণবন্ত। মেয়েটি হেলে দুলে অভির সামনে এসে দাঁড়ালো। এরপর লজ্জায় মাথা নত করে শুধালো, কখন এলে? অভিরূপ মিষ্টি হেসে প্রত্যুত্তর করলো, কিছুক্ষণ আগে। নেলি শুধালো, এই গরমে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করলাম তোমায়, কষ্ট হয়েছে বুঝি? অভিরূপ তৎক্ষণাৎ মাথা নাড়ল। এরপর বলল, তোমার জন্য যুগ যুগ অপেক্ষা করলেও আমার কষ্ট হবে না নেলি, বরং অধিক ভালো লাগা কাজ করবে। এই অপেক্ষায় মধু আছে, হাজারবার এই মধুর স্বাদ নিতে প্রস্তুত আমি। বলেই লাজুক হেসে নেলির চোখে চোখ রেখে পেছন থেকে ফুলগুলো বের করে নেলির সামনে ধরে বলল, তোমার সৌন্দর্যের কাছে এই ফুলের সৌন্দর্য বড্ড ফিকে আর রংহীন। তোমার হাতের ছোঁয়ায় এদের রাঙিয়ে দাও নাও। নেলি লাজুক হেসে খুশি মনে ফুলের পানে তাকালো। কিন্তু এ কি,
ফুল কোথায়? ফুলের বদলে খাড়া খাড়া পাতাহীন কয়েকটা ডাঁটা রয়েছে শুধু। এমন উদ্ভট কাণ্ডে চোখ বিস্ফোরিত হলো নেলির। নেলির মুখের এক্সপ্রেশন দেখে নিজ হাত পানে চাইল অভিরূপ। নিজের চোখে যেন সে বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণ আগের সুন্দর ফুলগুলো মুহূর্তেই গায়েব। কিন্তু কি করে? না না, এটা হতে পারে না। অভিরূপ আশেপাশে নজর বোলালো উদ্ভ্রান্তের ন্যায়। সহসায় চোখে পড়ল এক বাদামি রঙের রাম ছাগল, যা অভির বাইকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে কিছু চিবুচ্ছে। অভির বুঝতে বাকি রইল না এই অবলা প্রাণীটি তার ডেটিং এর চূড়ান্ত সর্বনাশ ঘটিয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাতের ডাঁটিগুলো ফেলে নেলির হাত চেপে ধরল অভিরূপ। এরপর বোকার মতো হেসে বলে উঠল, তোমার সৌন্দর্য দেখে ঈর্ষায় তারা ডাঁটি ছেড়ে পালিয়ে গেছে নেলি। নেলি মাথা ঝাঁকালো বোকার মতো। অভিরূপ মাথা চুলকে বলল, চলো কোথাও গিয়ে বসি। মায়া চৌধুরীকে সার্বিক পর্যবেক্ষণ করে ডক্টর হেনরি চিন্তিত ভঙ্গিতে বললেন, তোমার মাকে ভালো কোনো হসপিটালে ভর্তি করা প্রয়োজন। তার হেলথ কন্ডিশন চূড়ান্ত খারাপ, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। সারফরাজ তাৎক্ষণিক মাথা নাড়ালো, এরপর উত্তর করল, আমি আর কাউকে বিশ্বাস করি না ডক্টর। চিকিৎসা হলে আমার সামনেই হবে। আপনি বড় বড় মেন্টাল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করার ব্যবস্থা করুন। ডক্টরকে টাকার চাদরে মুড়িয়ে দেব আমি। বিনিময়ে শুধু আমার মাকে সুস্থ দেখতে চাই। সিয়েরা ফরেস্টের চূড়া থেকে রাতের আধার এখনো পুরোপুরি সরে যায়নি। ভেজা পাতার গায়ে শিশির বিন্দু ঝুলে আছে মুক্ত দানার ন্যায়। কুয়াশার ধূম্র জালের বিস্তার ধীরে ধীরে বিলীন হচ্ছে, সেই সাথে গাছের ফাঁক গলিয়ে উকি দিচ্ছে সূর্যের নরম কোমল আলো। দূরের পাহাড়ের চূড়ায় ইতিমধ্যেই সোনালি আভা ছড়িয়ে পড়ছে। এ যেন নতুন দিনের আগমনী বার্তা। বাতাসে ভেজা মাটির তাজা গন্ধ আর পাখিদের কুহুতানে ভোরের নীরবতা ভেঙে যাচ্ছে একটু একটু করে। সারা অরণ্য জেগে উঠছে এক অনাবিল শান্তির আবরণে। রূপকথা সারা রাত এক বিন্দু ঘুমায়নি। সে মায়া চৌধুরীর জ্ঞান ফেরার অপেক্ষায় সারাটা রাত তার শিয়রে বসেই কাটিয়ে দিয়েছে। সারফরাজও পুরোটা রাত ছটফট করে কাটিয়েছে, কখন তার মা জাগবে আর তাকে নাম ধরে ডাকবে সেই প্রত্যাশায়। কিন্তু মায়া চৌধুরী যেন দীর্ঘ যুগ বাদে শান্তির নিদ্রায় গিয়েছেন। কতকাল ধরে তিনি নির্ঘুম কে জানে। এজন্যেই তো আজ এতগুলো বছর পর সারফরাজ মা মা করে ডাকবার পরেও তিনি চোখ খুলতে পারছেন না। তার শরীর মন বুঝে গিয়েছে সে নিরাপদে সুরক্ষিত সুস্থানে আছেন। নইলে অমন আরামের ঘুম কখনো হয় নাকি? ধীরে ধীরে সূর্যের তাপ প্রখর হলো, সেই সাথে তেজি হলো মৃদু কিরণ। কক্ষের থাই গ্লাস আর ভারী পর্দা ভেদ করে বৃহৎ মেঝেতে খেলা করতে লাগলো উষ্ণ আলোক রশ্মি। সেই রশ্মির তীক্ষ্ণতায় মায়ার ক্লান্ত চোখজোড়া নড়ে উঠল, কেঁপে উঠল চোখের পাতা। ধীরে ধীরে পিটপিট করে চোখ মেলে চাইলেন তিনি। চারপাশে অবোধ দৃষ্টি বুলিয়ে আবার চোখ বোলালেন, আবার চোখ বুঝলেন। এরপর শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসলেন। সময়ের ব্যবধানে তার মুখের রং পাল্টাতে শুরু করলো হঠাৎ। ক্লান্ত চোখ মুখে ফুটে উঠল স্পষ্ট চূড়ান্ত ভয়ের ছাপ। সাহায্য প্রার্থনার আশায় চারপাশে চোখ বোলালো মায়া। এমন সময় গরম স্যুপের বাটি নিয়ে কক্ষে প্রবেশ করলো রূপকথা। মায়া চৌধুরীকে ছটফট করতে দেখে রূপকথা উঁচু গলায় ডাকলো, সারফরাজ। রূপকথার গলা পেতেই পরিমরি করে দৌড়ে এলো সারফরাজ। এদিকে রূপকথাকে দেখে অল্প শান্ত হয়ে বসলো মায়া। এরপর ছোট্ট শিশুর ন্যায় শুধালো, ওই শয়তানটার হাত থেকে আমায় তুমি রক্ষা করতে পেরেছো মা? মায়ার করুণ চাহনি আর কাতর গলায় রূপকথার চোখ ছলছল হলো। সে অল্প মাথা দোলালো, কিন্তু হু হু করে কেঁদে উঠল সারফরাজ। তার কেমন ভয় হতে আরম্ভ করলো। যদি তার মা তাকে না চেনে, যদি তার চোখ জোড়া রুদ্রের চোখ মনে করে হাইপার হয়ে ওঠে, তখন এমন পরিস্থিতি কিভাবে সামাল দিবে সারফরাজ? তবুও চোখের জল লুকিয়ে গুটি গুটি পা ফেলে রূপকথার পেছনে গিয়ে দাঁড়ালো সারফরাজ। এরপর অজানা ভয়ে মাথা নিচু করে ফেলল। সারফরাজের মনের অবস্থা আজ করতে পারল রূপকথা। তাই হাতের স্যুপের বাটি ঝটপট কর্নার টেবিলে রেখে মায়ার কাছে এসে বসল। এরপর মায়ার হাত চেপে ধরে নরম গলায় বলল,
সারফরাজ এসেছে আন্টি। সারফরাজের নাম শুনে মাথা নিচু করে কেঁদে ফেলল মায়া। সারফরাজ ধীর পায়ে এগিয়ে এসে মায়ার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে দুই পা চেপে ধরে কোলে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। মায়া কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে আনমনে সারফরাজের চুলে বিলি কেটে ডেকে উঠল, রাজ বাবা আমার, কোথায় তুই? ও সারফরাজ, মায়ের কাছে আসবি না? মায়ার আকুল ডাকে সারফরাজ মায়ার কোল থেকে মাথা তুলে মায়ার মুখপানে অসহায় নজর নিবদ্ধ করল। সারফরাজের আকাশী চোখ জোড়ার দৃষ্টি মিলিয়ে চোখের জল ছেড়ে দিল মায়া। নীরবে সেই জল কপাল গড়িয়ে গ্রীবা দেশে বিলীন হলো। কুঁচকে যাওয়া কম্পিত হাত জোড়া দিয়ে সারফরাজের মুখ আজলাই ভরে গভীর নজরে দেখল মায়া। এরপর ফিসফিস করে বলে উঠল, এই তো আমার মানিক, আমার রাজ, আমার বাবা। এটাই তো আমার বাবার চোখ। এই চোখে কোনো হিংস্রতা নেই। এই চোখ যে আমার বড্ড চেনা। এটা আমার সারফরাজের চোখ। কথাগুলো বলেই হাউমাউ করে কেঁদে উঠলেন মায়া। সেদিনের সেই ছোট সারফরাজ এত বড় কি করে হলো তা তার ছোট্ট মস্তিষ্কে ধরল না। সারফরাজ মায়ার হাতছোড়া নিজের করপুটে বন্দি করে ছোট বাচ্চার ন্যায় শব্দ করে কেঁদে বলে উঠল, আমি তোমার সেই ছোট্ট সারফরাজ মা। কতগুলো বছর ধরে তোমায় খুঁজে চলেছি। তুমি জানো তোমাকে ছাড়া কিভাবে কেটেছে আমার রাত দিন? তুমি কেন আমায় একা ফেলে সেদিন বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলে মা? আমাকে এতিমের মতো ফেলে কেন গেলে তুমি? তোমাকে হারিয়ে আমি যে রাস্তায় রাস্তায় ঘুরেছি, আমার জীবন যে কুলুষিত হয়ে গেছে মা। মায়া কোনো প্রত্যুত্তর করল না সারফরাজের কান্নায়। সে যেন তার নিজের ভাবনাতেই মশগুল। মায়া গভীর চোখে শুধু সারফরাজকে পর্যবেক্ষণ করে চলল। এরপর হুট করে আনমনে বলে উঠল, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও সারফরাজ, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। মায়ার কথায় সারফরাজ মন থেকে ভেঙে গেল। তার মা এখনো সেই 21 বছর আগের স্মৃতিতেই আটকে রয়েছে। তার মা মোটেও সুস্থ নন। সারফরাজের চোখ দুটো চিনলেও আদতে তিনি মোটেও সারফরাজকে চেনেননি। সন্তান হিসেবে এটা মেনে নিতে বড্ড কষ্ট হলো সারফরাজের। তার বুক ভেঙে শ্বাস ভারী হয়ে উঠল। সারফরাজের বিক্ষিপ্ত মস্তিষ্ক হন্যে হয়ে ভাবতে লাগলো কোথায় চিকিৎসা করালে তাকে দ্রুত সুস্থ করতে পারবে। রূপকথা সারফরাজের চোখের ভাষা বুঝল নিমেষেই। সে ঝটপট মায়ার সামনে এসে বলে উঠল, আন্টি আপনি আগে এই স্যুপটা খেয়ে ঔষধ খেয়ে নেন, তারপর না হয়। রূপকথাকে কথা শেষ করতে না দিয়েই তারা দেখালেন মায়া। তিনি ব্যস্ত গলায় মেঝেতে হাঁটাহাঁটি করতে করতে বললেন, ওসব স্কুলের অনেক কঠিন নিয়ম মা, খেতে বসলেই দেরি হবে। আমি সারফরাজকে স্কুলে দিয়ে এসেই খাবো, কেমন? বলেই শূন্যের মাঝে কল্পনায় সেই ছোট সারফরাজকেই হাতড়ালেন মায়া। এমন সময় ডক্টর হেনরি একজন নিউরো স্পেশালিস্টকে নিয়ে সারফরাজের ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন। ডক্টরকে বসতে দিয়ে ইয়ং দৌড়ে এলো দোতলায়। এরপর সারফরাজকে ইনফর্ম করলো, আপনার মাকে নিয়ে একবার নিচে চলুন, ডক্টর হেনরি এসেছেন। সারফরাজ মাথা ঝাঁকাতেই মাথা নত করে বেরিয়ে গেল ইয়ং। ইয়ংকে অনুসরণ করে চোখের জল মুছে রূপকথাকে ইশারা করে বেরিয়ে গেল সারফরাজ। সারফরাজ চলে যেতেই মায়া শুধালো, উনি কে হয় তোমার? মায়ার প্রশ্নে রূপকথার বুক ধক করে উঠল। ভাগ্যের সারফরাজ শুনতে পায়নি এই কথা, নইলে তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। যেই মাকে একটু দেখার আশায়, একটু ভালোবাসা পাবার আশায় দিনের পর দিন ধুকে মরেছে ছেলেটা, সেই মা যদি তাকে চিনতেই না পারে, সেই ব্যথা কি করে সইবে সে? সারফরাজ হন হন করে নিচে নেমে ডক্টর হেনরিকে হ্যালো জানিয়ে সামনের কাউচে বসলো। এরপর নিজের ট্যাব থেকে একটা ফাইল বের করে ডক্টর হেনরির হাতে সোরপত করলো। ফাইলটা মায়ার মেন্টাল হেলথ কন্ডিশনের। এটা ডক্টর সোহানা তাকে পাঠিয়েছে। ডক্টর হেনরি ডক্টর ভিক্টরের কাছে সেই ফাইল পেশ করে বলে উঠল, চেক ইট। অভিজ্ঞ মাঝবয়সী ডক্টর ভিক্টর গভীর চোখে ফাইলগুলো চেক করে কপাল কুঁচকে ফেললেন। এরপর হতাশা মিশ্রিত শ্বাস ফেলে বলে উঠলেন, সে তো পাগল নয় মিস্টার রাজ। দীর্ঘদিন ধরে তাকে একই হাই ডোজের মেডিসিন সেবন করিয়ে একটা হ্যালোসিনেশনের জগতে আটকে রাখা হয়েছে। সেই ওষুধের প্রভাবে তার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এটা রিকভার করা সম্ভব। ওই ওষুধ বন্ধ করে নর্মাল ট্রিটমেন্ট করলেই
ওনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। শুধু ওনাকে বেশি করে সময় দিতে হবে, আর কিচ্ছু না। বলেই হাতের ট্যাব সারফরাজের পানে এগিয়ে দিলেন ভিক্টর। সারফরাজ অবাক হয়ে শুনতে লাগলো ডক্টরের কথাগুলো। এরপর আশার আলো দেখার মতো শুধালো, খুব দ্রুত কি মা আমায় চিনবে ডক্টর? সন্তানকে না চিনে না এর চাইতে কঠিন বেদনার তো হয়তো পৃথিবীতে আর কিছুই হতে পারে না। সারফরাজের চোখের আকুতি বুঝলেন ডক্টর ভিক্টর। সে নিজের ব্যাগ থেকে প্যাড বের করে কিছু মেডিসিন প্রেসক্রাইব করলেন। এরপর সারফরাজের পানে এগিয়ে বলে উঠলেন, ওনাকে কখনো হাইপার করবেন না, ওনাকে সময় নিয়ে বোঝাবেন, ওনার সাথে বেশি টাইম স্পেন্ড করবেন, আর এই ওষুধগুলো নিয়ম করে খাওয়াবেন। আই হোপ শি উইল রিকভার সুন। এরপর তিনি বলে উঠলেন, আই ওয়ান্ট টু সি দ্য পেশেন্ট ফর এ মোমেন্ট। সারফরাজ মাথা ঝাঁকিয়ে রূপকথাকে গলা বাড়িয়ে ডাকলো। সারফরাজের ডাকে মায়াকে নিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো রূপকথা। ডক্টর ভিক্টর গভীর চোখে মায়ার চালচলন, চোখের গতিবিধি আর মুখের এক্সপ্রেশন পর্যবেক্ষণ করলেন। যদিও মায়ার মুখের ভাষা তার বোধগম্য হলো না। দীর্ঘ বছর ধরে মানসিকভাবে অসুস্থ মানুষগুলো সাথে কাজ করছেন তিনি। ব্রেন শর্ট হয়ে সত্যি পাগল হয়ে যাওয়া আর জোর করে পাগল বানিয়ে রাখার তফাৎটা ঢের বুঝলেন। ডক্টর ভিক্টর মায়াকে অবজার্ভ করে বলে উঠলেন, আমাদের হসপিটালে একজন দেশি ডক্টর রয়েছে, ডক্টর হাসান। রোগীদের জন্য দেশ হেল্পফুল আর পলাইট। আমি তাকে পার্সোনালি রিকোয়েস্ট করব যাতে প্রতিদিন একবার করে এসে আপনার মায়ের হেলথ চেক আপ করে যায় আর নিজ হাতে ট্রিটমেন্ট করায়। আশা করি উনি রাজি হবে। সারফরাজ ডক্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। ডক্টর ভিক্টর সারফরাজকে আশ্বস্ত করে হেনরিকে নিয়ে বেরিয়ে গেলেন। ডক্টর চলে যেতেই লুইসের হাতে প্রেসক্রিপশন তুলে দিয়ে সারফরাজ আদেশ করলো, এখনই মেডিসিনগুলো নিয়ে এসো। লুইস এক মুহূর্ত দাঁড়ালো না, মাথা নিচু করে চলে গেল। সারফরাজের ড্রয়িং রুমের চারপাশে মুগ্ধ নজর বুলালো মায়া। কাঁচের দেওয়ালের বাইরের সবুজ প্রকৃতি, ঘরের ভেতরের আভিজাত্য ভরা সৌন্দর্য সব মোহিত করলো তাকে। প্রকৃতি উপভোগ করতে করতে মায়া বলে উঠল, দীর্ঘদিন এই দুচোখ কঠিন চটচটে বদ্ধ দেয়াল ছাড়া আর কিছুই দেখেনি। মায়ার কথায় ব্যথিত হয়ে মায়ার সামনে এসে দাঁড়ালো সারফরাজ। এরপর মায়ার হাত চেপে ধরে টেনে নিয়ে গেল বাইরে। পৃথিবীর সৌন্দর্য দর্শনে ঘরের বাইরে নিয়ে যাচ্ছে। সারফরাজের পায়ের গতি অনুসরণ করে পা মেলালো মায়া। শূন্য পা জোড়া মারিয়ে গেল শিশির ভেজা ঘাস। মায়া অবাক নয়নে চারিধারে নয়নাভিরাম সৌন্দর্য দেখল। হঠাৎ মায়া দেখতে পেল পাইন গাছের পেছনে দাঁড়িয়ে আছে দলবাঁধা হরিণের পাল। হরিণের পাল দেখে মায়া ছোট বাচ্চার ন্যায় অবাক হয়ে গেল। অদরের ঝর্ণা, পশু পাখি আর সবুজ প্রকৃতি সবকিছু দেখে মায়া শুধালো, আমি কি আজীবন এই সৌন্দর্য উপভোগ করতে পারবো? সারফরাজ পেছন থেকে মায়াকে জড়িয়ে মায়ার কাঁধে মুখ গুজে বলে উঠল, ক্ষমতা থাকলে তোমায় 1000 বছর বাঁচিয়ে রেখে এই সৌন্দর্য দেখাতাম মাম্মা। সারফরাজের মাম্মা সম্বোধন মায়ার কাছে ঠেকলো যেন ছোট সারফরাজ তাকে ডাকলো। মায়া চট করে সারফরাজের পানে ঘুরে অবাক চোখে বলল, আবার বল। সারফরাজ চোখের জল ছেড়ে দিয়ে ভাঙা অস্ফুট গলায় ডাকলো, মাম্মা। মায়ার চোখ থেকে টপ টপ করে জল গড়াচ্ছে। সেগুলো না মুছে মায়া বলে উঠল, আবার বল। সারফরাজ মায়ার পায়ের কাছে লুটিয়ে পড়ে ডেকে উঠল, আমি তোমার সারফরাজ মাম্মা। আমাকে একবার বুকে জড়িয়ে ধরো। বুকটা খুব জ্বলছে মা, খুব ব্যথা করছে, আমি আর সইতে পারছি না। সারফরাজের আকুতি ভরা কান্না মায়ার বুক ভেঙে দিল। সেও মাটিতে বসে সারফরাজকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে উঠল, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব। শুনশান নিস্তব্ধ অন্ধকার রাস্তার বাঁকে গাড়িতে বসে বসে চোখ বুজে সিগারেট ফুঁকছে সারফরাজ। ঘড়িতে সময় মধ্যরাত। শীতের প্রকোপ যথেষ্ট। মাঝরাতে জেগে থাকা রাস্তার কুকুরগুলো ভৌতিক সুরে নেকড়ের ন্যায় হাউলিং করে চলেছে। পুরো শহর যেন ঘুমিয়ে গিয়েছে। মানুষের চলাচল খুব একটা নেই।
কিন্তু থেকে থেকে অ্যাম্বুলেন্সের পুপু সাইরেন কানে লাগছে। মাথায় হাজারো কুটিল বুদ্ধি কিলবিল করছে সারফরাজের। কোনটা রেখে কোনটা আগে জাহির করবে তার কোনো কিনারা খুঁজে পাচ্ছে না। বন্দুকের চোখা নল দিয়ে নাকের ডগা চুলকে ফোনের সময় পরখ করে নিল। এমন সময় ড্যাভিনের কল এলো। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ফোন রিসিভ করলো সারফরাজ। এরপর ভরাট ব্যাস স্বরে বলল, ইজ ডেভিন? He has left the hospital and is on his way home, boss. ড্যাভিনের কথা শেষ হতে না হতেই ফোন কেটে দিল সারফরাজ। এরপর গাড়ি থেকে নেমে ডাকলো, বয়েস। পিছনের গাড়ি থেকে মুহূর্তেই নেমে এলো ইয়ং আর লুইস। সঙ্গে নিয়ে এলো নিজেদের ব্যবহারিক হেকলার অ্যান্ড কোচের 416 সাবমেশিন গান। নিজের ব্লেজারের ভেতর থেকে দুই হাতে দুটো গান বের করে চকচকে নজর বোলালো সারফরাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলো সামনের দোতলা বিশিষ্ট আধুনিক বাড়িটির অভিমুখে। নিজের ডিউটি শেষ করে বাড়ির উদ্দেশ্যে ছুটছে রুদ্ররাজ। আজকাল কিছুই তার মনোপুত হচ্ছে না। সবকিছু কেমন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। মায়া চৌধুরীর সবচেয়ে বড় লস প্রজেক্ট রুদ্রের জন্য। রুদ্র অবশ্য ইতিমধ্যে ভেবে ফেলেছে কিভাবে সারফরাজকে নাকানি চুমানি খাওয়াবে। তার চেয়েও বড় কথা হচ্ছে সারফরাজের কাছের এক লোককে ম্যানেজ করে ফেলেছে রুদ্র। তাকে দিয়েই সারফরাজের উইকেট পতন করবে সে। শুধু সময়ের অপেক্ষা। নানাবিধ ভাবনা ভাবতে ভাবতে নিজ বাড়ির সামনে এসে থামলো রুদ্রের গাড়ি। বাড়ির নিচের বিশাল পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে তালা খুলে বাড়ির ভিতরে ঢুকতে চাইল রুদ্র। কিন্তু একই তালা আগে থেকেই খোলা। রুদ্রের ফর্সা মসৃণ কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে লম্বা পায়ে ফিরে এলো পার্কিং এরিয়ায়। এরপর গাড়ির টুলবক্স থেকে নিজের গান বের করে সন্তর্পণে ড্রয়িং রুমে প্রবেশ করলো। বিশাল ড্রয়িং রুমে ঘুটঘুটে অন্ধকারের রাজত্ব। রুদ্র নিজে থেকেই লাইট অন করে চারপাশে চতুর নজর বোলালো। রুদ্রের শরীরের গন্ধে প্রতিদিন রুদ্রের পোষা বিড়াল ম্যানি আর কুকুর ল্যাভেলও দৌড়ে আসে, কিন্তু আজ এলো না। রুদ্রের কাছে ঘটনা খটকা লাগলো। সে সিঁড়ি ধরে উপরে উঠে এলো। এরপর নাকের পাতা ফুলিয়ে খট করে নিজের বেডরুমের দরজা খুলে গুলি চালাতে চাইল, কিন্তু তার আগেই সারফরাজ তার কপালে বন্দুকের নল ঠেকিয়ে কিটকিটিয়ে হেসে বলে উঠল, লস অ্যাঞ্জেলসের হাওয়া বড্ড মিষ্টি, এর জন্যই তো জঙ্গল ছেড়ে শহরে বাতাস খেতে এলাম। কেমন লাগলো আমার দেওয়া সারপ্রাইজ বউ? রুদ্র দাঁত পিষে বলে উঠল, সিংহের খাঁচায় মরতে এসেছিস? সারফরাজ আর এক দফা হাসল। এরপর রুদ্রের চোখে চোখ রেখে বলে উঠল, তোর মুসলমানি করাতে এসেছি। শুনেছি দিনে দিনে বহুত লম্বা হয়ে গেছে, তাই কাটাতে এলাম। বলেই গর্জে উঠল, টাইট করে পিসমরা করে বেঁধে ফেলে কে? আদেশ পাওয়া মাত্রই অন্ধকারের ভেতর থেকে শক্তপোক্ত লুইস আর ইয়ং বেরিয়ে এসে রুদ্রের দুই হাত মুড়িয়ে ধরল। রুদ্র ধস্তাধস্তি করে নিজেকে মুক্ত করতে চাইল, কিন্তু অসুর তুল্য শক্তিশালী মানুষ দুটির সাথে পেরে উঠল না। এই দৃশ্যে মজা পেয়ে সারফরাজ নাটকীয় হাসল। এরপর বলল, এমন শরীরওয়ালা দেখে দুটো বডিগার্ড রাখবি। আর যদি বডিগার্ড থাকতো তবে আমার হাতে ধুলাই খাওয়া থেকে বাঁচতে পারতি। এসব কুকুর বিড়াল দিয়ে কি হয় বল? মানুষের বলের উপর আর কিছু আছে? রুদ্রকে টেনে হিঁচড়ে ডাইনিং রুমে নিয়ে এলো দুজনে। এরপর একটা চেয়ারের সাথে শক্ত করে বাঁধলো। সারফরাজ চোখের ইশারা করলো লুইসকে। ইশারা পাওয়া মাত্র কিচেন থেকে ম্যানিয়ার ল্যাভেলোর রক্তাক্ত দেহ দুই হাতে ঝুলিয়ে অনাদরে নিয়ে এলো লুইস। এরপর তা ছুঁড়ে মারল রুদ্রের উপর। সন্তান তুল্য পশু দুটির নৃশংস পরিণতিতে চিৎকার করে উঠল রুদ্র। সারফরাজ বিদঘুটে হাসলো সেই চিৎকারের প্রত্যুত্তরে। এরপর একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, ঘেউ ঘেউ মেউ মেউ করে এমন কানের মাথা খেয়ে নিচ্ছিল, তাই চিরতরে চুপ করিয়ে দিলাম। বলেই অপ্রস্তুত রুদ্রের কপালে আর বুকে দুই হাতের দুই গান ঠেকিয়ে ট্রিগার চেপে বলে উঠল, হ্যাপি জার্নি। খট করে আওয়াজ হলো। রুদ্র চিৎকার করলো, কিন্তু গুলি বেরোলো না। রুদ্রের কপাল বেয়ে ঘাম ঝরল। তা দেখে সারফরাজ হো হো শব্দে হেসে বলে উঠল, ভয় পেলে কেমন লাগে ভাইয়া? অন্যকে ভয় দেখানোর মাঝে পৈশাচিক আনন্দ আছে, তাই না? আমার সহজ সরল মাকেও তো এভাবেই দিনের পর দিন ভয় দেখিয়েছিস, তাই না? কি ভেবেছিলি এত তাড়াতাড়ি মারব?
বলেই দাঁতে দাঁত পিষল সারফরাজ। এরপর চোখের কোণে জমে থাকা জল হাতের উল্টো পিঠে মুছে হিস হিস করে বলে উঠল, হুম, মোটেও না। আমার মায়ের চাইতে বদ্ধ উন্মাদ করবো তোকে আমি। যেদিন ফুল মেন্টার হয়ে ন্যাংটা হয়ে রাস্তার মাঝে ট্রাফিক পুলিশের মতো গাড়ি আটকে নাচ দেখাবি, সেদিন তোকে শেষ করবো আমি, এর আগে নয়। কিন্তু আজ এই মুহূর্ত থেকে তোর জীবনের জাহান্নাম আবার শুরু। তোকে আমি 1 মিনিটও শান্তিতে ঘুমোতে দেব না। আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করতে চাইবি, সেটাও পারবি না। ইয়োর টাইম স্টার্ট নাও।